বলছিলাম বাইরের দিকে যে ফসফোলিপিড বাইলেয়ার সম্পর্কে লিখবা, লিপিড বাইলেয়ার। তারপরে কি বলছি যে এখানে আছে 3 ধরনের প্রোটিন, পেরিফেরাল প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, আর হচ্ছে কোরে সম্পৃক্ত প্রোটিন। তারপরে বলছিলাম যে এখানে আছে গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন দুইটাকে একত্রে বলা হয়তো গ্লাইকোক্যালিক্স। সেটা নাম ফ্লুইড মোজাইক মডেল কেন হয়েছে, কোলেস্টেরল সম্পর্কে হালকা একটু লেখা, তারপরে কেন ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে নাম হয়েছে। তো ঠিক আছে, আরো কারো কোনো প্রশ্ন আছে? গতদিনের পড়া নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করো, আর যদি প্রশ্ন না থাকে আমরা আমাদের পড়া শুরু করতেছি, আমাদের রেগুলার পড়াতে চলে যেতেছি। আচ্ছা, আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তো আমরা গতদিন ফ্লুইড মোজাইক মডেল যেহেতু পড়ছি, তো আমরা এর পরবর্তী অংশ থেকে আমরা অগ্রসর হই। আমরা পড়ব কোষীয় অঙ্গাণুগুলো সম্পর্কে। আমরা কতগুলো কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানবো। তো সর্বপ্রথম যে অঙ্গাণুটা আসে, আমরা প্রথম যে অঙ্গাণু থেকে শুরু করব, এটা হলো রাইবোজোম। রাইবোজোম, তোমরা দেখো রাইবোজোমটা আছে বইয়ের 15 পৃষ্ঠায়। বইয়ের 15 পৃষ্ঠাতে যাও। আমি যে তথ্যগুলো বলবো বইয়ের মধ্যে আছে, তথ্যগুলো আন্ডারলাইন করে রাখবা। আর হয়তো সেখান থেকে যে প্রশ্নগুলো আছে, সৃজনশীল পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসে, এইগুলো ভালো করে এইগুলো সম্পর্কে জানবা। রাইবোজোম দেখো বইয়ের 15 পৃষ্ঠার মধ্যে রাইবোজোমের আবিষ্কারক সম্পর্কে বলছে। বিজ্ঞানী আলবার্ট ক্লড, উনি আবিষ্কার করছেন রাইবোজোম 1954 সালে। উনি যকৃতের কোষ সেন্ট্রিফিউজ করে রাইবোজোম পাইছেন। যকৃতের কোষ সেন্ট্রিফিউগাল মেশিনে দিয়া সেন্ট্রিফিউজ করে উনি রাইবোজোম পাইছেন। ওই সেন্ট্রিফিউগাল মেশিন সম্পর্কে বলবো। এই রাইবোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু যাকে আমরা বলি সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু এমন একটা অঙ্গাণু যে অঙ্গাণুকে আমরা কি বলি, সার্বজনীন অঙ্গাণু। এটা সকল কোষে পাওয়া যায়, এই জন্য এটাকে আমরা বলি সার্বজনীন অঙ্গাণু। আদি কোষ, প্রকৃত কোষ সব কোষে এটার মধ্যে আছে। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এমন একটা অঙ্গাণু যেটা সব কোষে পাওয়া যায়। এবং এটা এমন একটা অঙ্গাণু যার মধ্যে কোনো আবরণী থাকে না, আবরণীহীন অঙ্গাণু, যার মধ্যে কোনো নির্দিষ্ট কোনো আবরণী নাই। অন্যান্য সকল অঙ্গাণুর মধ্যে আমরা দেখবো দ্বিস্তরী আবরণী থাকে, কিন্তু এটার ভিতরে কোনো আবরণী নাই, এই জন্য আবরণীহীন অঙ্গাণু। এটা আমরা জানি দুই ধরনের। আদি কোষের মধ্যে থাকে, আদি কোষে থাকে 70S, আর প্রকৃত কোষে এটা হইতেছে 80S। আদি কোষের 70S আমরা যদি বিশ্লেষণ করি, 50S ও 30S দুইটা উপ এককে বিভক্ত হয়। আর প্রকৃত কোষে এটা 40S, 60S আর 40S দুইটা উপ এককে বিভক্ত হয়। এই এস হচ্ছে ভ্যাটবার্গ ইউনিট বা স্যাডবার্গ ইউনিট। একটা মেশিন আছে সেন্ট্রিফিউগাল মেশিন। তোমরা দেখবা টেস্ট টিউবে আমরা যখন রক্ত প্যাথোলজিক্যাল টেস্ট করাই, টেস্ট টিউবের ভিতরে রক্ত নিয়ে আসলে কি করে, একটা ঘূর্ণায়মান মেশিনে ঘোরানো হয়। একটা গোল চাকতির মতো একটা ঘূর্ণায়মান মেশিন আছে। এই মেশিনটা মিনিটে 6000 বার ঘুরে। এই মেশিনের মধ্যে যদি আমরা কতক্ষণ 10-15 সেকেন্ড যদি এক টিউব টেস্ট টিউব রক্ত যদি আমরা উপরে ঢাকনা দিয়ে লাগায় যদি আমরা এটাকে ঘোরাই, দেখা যাবে রক্তের দুইটা অংশে ভাগ হয়ে যাবে। নিচে থাকবে রক্ত কণিকা আর উপরের দিকে থাকবে প্লাজমা বা রক্তরস। তোমরা হয়তো বা দেখছো অনেকেই, এইভাবে প্যাথোলজিক্যাল পরীক্ষা করানো হয়। তো এরকম রাইবোজোমকেও যদি আমরা ওই সেন্ট্রিফিউগাল মেশিনে আমরা যদি এটাকে ঘুরাই, তাহলে দেখা যাবে এটা এরকম দুইটা উপ এককে বিভক্ত হয়। দুইটা উপ এককে বিভক্ত হয়। আদি কোষে যাকে আমরা বলতেছি 70S, এটা ভাগ হইয়া 50S, 30S, এবং প্রকৃত কোষে 80S, এটা এরকম দুইটা উপ এককে অংশে বিভক্ত হয়। তো এই এককটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। রাইবোজোমের গঠন যদি আমরা দেখি, এখানে দেখবো আমরা বইয়ের মধ্যে দেখো দুইটা খণ্ডক দেওয়া আছে, একটা বড় খণ্ডক আর একটা ছোট খণ্ডক। আমরা প্রকৃত কোষে ধরি এই বড় খণ্ডকটা হচ্ছে 60S, আর এই ছোট যে খণ্ডকটা এটা হচ্ছে কত, 40S। এরকম দুইটা উপ এককে সে বিভক্ত।
রাইবোসোমের ভিতরে দেখবা এরকম সুতার মতো একটা অংশ থাকে, এই অংশটাকে আমরা বলতেছি এক ধরনের আরএনএ। এটা হচ্ছে এমআরএনএ। রাইবোসোম নিজে তৈরি হয় রাইবোসোমাল আরএনএ দিয়ে। রাইবোসোমের ভিতরে আরেক ধরনের আরএনএ থাকে, তাকে আমরা বলি আরএনএ, রাইবোসোমাল আরএনএ। এবং এখানে আরেক ধরনের আরএনএ থাকে, এটাকে বলা হয় টিআরএনএ। এই যে আরেক ধরনের আরএনএ আঁকছি, এটা নাম হচ্ছে টিআরএনএ। রাইবোসোমের ভিতরে বিভিন্ন ধরনের আরএনএ থাকে। তো আমরা যখন আরএনএ এর গঠন পড়ব তখন এটা সম্পর্কে আরো ক্লিয়ার, এটা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো যে আরএনএ গুলা কি, কোন আরএনএ কি কি কাজ করে। তো রাইবোসোম এইভাবে তৈরি হয়। রাইবোসোমের কাজ কি? এই যে এককটাকে আমরা বলতেছি এমিনো অ্যাসিড। এই এককগুলাকে আমরা কি বলতেছি? এমিনো অ্যাসিড। এরকম অসংখ্য এমিনো অ্যাসিড এরকম ক্ষুদ্র ক্ষুদ্র এমিনো অ্যাসিড গুলা জোড়া লাগিয়ে একটা অণু তৈরি করে, যাকে আমরা কি বলি? প্রোটিন অণু। এই অণুটাকে আমরা কি বলতেছি? প্রোটিন অণু। তাহলে রাইবোসোমের কাজ হচ্ছে এইভাবে প্রোটিন অণু তৈরি করা। তো এখন পরীক্ষার মধ্যে প্রশ্ন আছে, রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? রাইবোসোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। তো তোমরা এটা সুন্দর করে আমার সাথে খাতা লেখা নাও, রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলার কারণ। তুমি এখানে বলবা, এখানে কিন্তু আমার এক কথায় উত্তর শেষ। রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলার কারণ এখানে প্রোটিন সংশ্লেষণ হয়। কিন্তু আরেকটু বড় করবা যে রাইবোসোম হচ্ছে এমন একটা অঙ্গাণু, আমি যেভাবে বলছি যে ইহা সার্বজনীন ও আবরণীহীন অঙ্গাণু, যা সকল কোষে বিদ্যমান। তারপরে বলবা যে আদি কোষে এটাকে আমরা বলতেছি কত? 70s। ও প্রকৃত কোষে এটাকে আমরা বলতেছি 80s। এরা কি করে? এরা এমআরএনএ ও টিআরএনএ এর সহায়তায়, দুইটা আরএনএ, একটা হচ্ছে এমআরএনএ আর একটা হচ্ছে টিআরএনএ, এই দুইটা আরএনএ সহায়তায় এমিনো অ্যাসিড একত্রে সংশ্লেষিত হয়ে এখানে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। এই যে এখানে আমরা আগেই বলছি অ্যামিনো অ্যাসিড গুলো জোড়া লাগিয়ে এখানে কি তৈরি হইতেছে? প্রোটিন তৈরি হইতেছে। আর এই প্রোটিনটা কেন দরকার? আমাদের হরমোন তৈরিতে, এনজাইম তৈরিতে, দেহ গঠনে এই প্রোটিনগুলো দরকার। আর এই প্রোটিনগুলো প্রথম তৈরি হয় কোথায়? এই রাইবোসোমের ভিতরে। কেমনে তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড গুলা পেপটাইড বন্ধনীতে যুক্ত হয়ে এই কাজগুলো সে করে বইলাম তৈরি হয়। এই জন্যই এটাকে আমরা কি বলতেছি? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলতেছি। এই রাইবোসোমকে আমরা বলতেছি কোষের প্রোটিন ফ্যাক্টরি। তো এইভাবে মোটামুটি এই রাইবোসোমের গঠন পড়বা। এরপরে আমরা যে অঙ্গাণুটা দেখব, কোষের যে অঙ্গাণু, এটা হইতেছে প্লাস্টিড। তোমরা সবাই বইয়ের যে প্লাস্টিড যে এখানে আছে 23 পৃষ্ঠা, এখানে চলে যাও। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, এই যে এটা পড়ার সময় যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা খাতার মধ্যে লেখা রাখো, সাইড নোট করে রাখো। পরবর্তীতে আমি যখন প্রশ্ন করার সুযোগ দিব তখন তোমরা আমার এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবা যে এই জিনিসটার মানে কি, এটা বুঝি নাই, এটা তখন বলবা। কারো যদি কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো সাইড নোট আকারে লেখা রাখো খাতার মধ্যে। আর আশা করি খাতা বই যেভাবে নিয়ে বসতে বলছিলাম, প্রথম দিন বলছিলাম, তোমরা ওইভাবেই বসছো। আমরা পরবর্তীতে যে অঙ্গাণুটা পড়বো, এটা নাম কি বলছি? এটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড হইতেছে এমন একটা অঙ্গাণু যার মধ্যে কি থাকবে? বর্ণকণিকা থাকবে, রঞ্জক পদার্থ সমৃদ্ধ এমন একটি কোষীয় অঙ্গাণু হলো প্লাস্টিড। এটা কে আবিষ্কার করছেন? প্লাস্টিড আবিষ্কার করছেন 1883 সালে বিজ্ঞানী শিম্পার। 1883 সালে বিজ্ঞানী শিম্পার এটা আবিষ্কার করছেন। এই প্লাস্টিডটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো লিউকোপ্লাস্ট, একটা প্লাস্টিড হলো ক্রোমোপ্লাস্ট, আর একটা প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট। আমরা 3টা প্লাস্টিড সম্পর্কে হালকা একটু জানি। এই লিউকোপ্লাস্টটা যে আছে, যে প্লাস্টিডটা, এটা থাকে এমন একটা অংশে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, অর্থাৎ বর্ণহীন অংশে এই লিউকোপ্লাস্টটা থাকে। তো
তো লিউকোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়। যদি সে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, পরীক্ষাতে খুব আসে কিন্তু এটা, এমসিকিউ আকারে খুব আসে, সৃজনশীলও আসে। শর্করা জাতীয় খাদ্য যখন তৈরি করে তখন তাকে আমরা বলি অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট। যদি সে প্রোটিন সঞ্চয় করে, যদি সে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে তখন তাকে বলে অ্যালিউরোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট। দেখো তোমাদের বই আছে অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। আমাদের এই অ্যালিউরোপ্লাস্ট শব্দটা এটা জানতে হবে। আর যদি সে স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয় করে তখন তাকে বলা হয় ইলায়োপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট। তাহলে সে 3 ধরনের খাদ্য সঞ্চয় করতে পারে। আর সেই প্লাস্টিকটাকে আমরা বলতেছি লিউকোপ্লাস্ট। এটা উদ্ভিদের মূলের মধ্যে থাকে সাধারণত, খাদ্য সঞ্চয় করা হয়েছে তার কাজ। এখন আমরা জানবো যে প্লাস্টিকটা এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। উদ্ভিদের বর্ণিল অংশে, রঙিন অংশে, যেমন ফুলের মধ্যে, পাতার মধ্যে অনেক সময় আমরা দেখছি অনেক গাছে পাতা রঙিন থাকে, যেমন পাতা বাহারের মধ্যে রঙিন পাতা থাকে, তো ওইটার মধ্যে থাকে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টগুলোর মধ্যে বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ থাকে। এই প্লাস্টিকের মধ্যে বিভিন্ন রকম রঞ্জক পদার্থ থাকে, যেমন নীল বর্ণে থাকলে তাকে আমরা বলি ফাইকোসায়ানিন। ফাইকোসায়ানিন। লাল বর্ণে থাকলে তাকে আমরা বলি ফাইকোএরিথ্রিন। এরিথ্রিন। ফাইকোসায়ানিন কি কালারের বলছি? নীল। ফাইকোএরিথ্রিন কি কালারের? লাল। কমলা বর্ণে থাকলে তাকে আমরা বলি ক্যারোটিন। ক্যারোটিনের কালার কি? কমলা। আর জ্যান্থোফিল, এই জ্যান্থোফিলের কালার হচ্ছে কি কালার? হলুদ কালার। এছাড়া আমরা ক্লোরোফিলের মধ্যেও বিভিন্ন প্রকারভেদ দেখি, ক্লোরোফিল এ বি সি, ওইগুলো শুধুমাত্র ক্লোরোপ্লাস্টেই থাকবে। তো এই ক্রোমোপ্লাস্টগুলা এরকম বিভিন্ন রঞ্জক পদার্থ, বর্ণিল রঞ্জক পদার্থ তার মধ্যে থাকবে। তো আমাদের সিলেবাসে আমরা বিস্তারিতভাবে জানবো এই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে। তো এইটার গঠনই আমরা ভালো করে দেখবো, ক্লোরোপ্লাস্ট। তো বিজ্ঞানী সিম্পার যে প্লাস্টিকটা আবিষ্কার করছিলেন, যে প্লাস্টিক সম্পর্কে উনি ডিটেলস বর্ণনা করছিলেন, এটা ছিল মূলত সেই ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের গঠনটা আমাদের ভালো করে জানতে হবে। ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের সংখ্যা একটা কোষে, একটা উদ্ভিদ কোষে এই সংখ্যা 10 থেকে 40টা পর্যন্ত থাকতে পারে ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমরা আরেকটু জানি, এটাকে বলা হয় কোষের শর্করা বা কার্বোহাইড্রেট তৈরির কারখানা। তৈরির কারখানা, শর্করা তৈরির কারখানা, অথবা বলা হয় কি কোষের রান্নাঘর বলা হয়। কোষের কি বলা হয়? রান্নাঘর। কেন বলা হয়? তো পরীক্ষাতে অনুধাবনের প্রশ্নের মধ্যে এরকম থাকে যে এটাকে কোষের শর্করা তৈরির কারখানা বা কোষের রান্নাঘরটা কেন বলা হয়। তুমি এইভাবে বলবা যে এখানে সালোক সংশ্লেষণের, সালোক সংশ্লেষণ এর C3 C4 চক্র, তোমরা 9-10 পড়ছো, শর্করা তৈরির মধ্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে 2টা চক্র হয় উদ্ভিদ বেদে, C3 চক্র বা C4 চক্র, অথবা কি ফসফোরাইলেশন, অচক্রিয় বা চক্রীয়, ফসফোরাইলেশন, এই ঘটনাগুলো সম্পন্ন হয়। তারপরে কি হয়? এখানে আলোক শক্তি, সূর্যালোক থেকে যে আমরা পাই আলোক শক্তি, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে কি হয়? এখানে এডিপি পিআই যোগে এটিপি, সালোক সংশ্লেষণের জন্য এই এটিপি, এই কোএনজাইমটা অতি আবশ্যক, অত্যাবশ্যক। আর এটা কোথায় তৈরি হয়? এই ক্লোরোপ্লাস্টে সংশ্লেষিত হয়, অর্থাৎ এডিপির সাথে পিআই যুগে এটিপি তৈরি হয়। এবং বিভিন্ন চক্র সম্পন্নের জন্য, বিভিন্ন চক্র সম্পন্নের জন্য
বিভিন্ন চক্র সম্পন্নের জন্য বিভিন্ন এনজাইম কোএনজাইম এইগুলো সে ধারণ করে। এই কাজগুলা কে করতেছে? এই কাজগুলা কে করে? কোষের ক্লোরোপ্লাস্ট করে। আর এই জন্যই ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা অথবা কোষের রান্নাঘর বলা হয়। তাহলে এইভাবে 4টা পয়েন্ট সুন্দর করে গুছায় বলবা, তাহলে দেখবা আশা করি এখান থেকে তোমরা একটা ভালো রেসপন্স পাবা, ভালো একটা আনসার পাবা। তো এবার আমরা দেখব এই ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্টের গঠন এটা পরীক্ষাতে খুব আসে, এই ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের গঠন আর কি। তো আমরা ক্লোরোপ্লাস্টের গঠন দেই এই বর্ণনাটা করব। তো দেখো এখানে আমরা কি দেখতেছি? একটা দ্বিস্তরী একটা আবরণী দেখতেছি। তাহলে প্রথম যে পয়েন্টটা দিবা এটা হচ্ছে আবরণী, দ্বিস্তরী আবরণী। কোষের অন্যান্য অঙ্গাণু যেরকম, যেমন মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই সবগুলোর মতো এর মধ্যে কি থাকে? একটা দ্বিস্তরী আবরণী থাকে, এবং এই আবরণীটা লিপোপ্রোটিন নির্মিত। লিপোপ্রোটিন, লিপিড আর প্রোটিন মিলা হয়েছে লিপোপ্রোটিন নির্মিত একটা দ্বিস্তরী আবরণী থাকে। এটা সম্পর্কে 2 লাইন লাগলা যে এটা আবরণীটা কেমন? ফ্লুইড মোজাইক প্রকৃতির, বিভিন্ন অঙ্গাণুগুলা ধারণ করাই তার কাজ। তারপর কি থাকে? এখানে তরল অর্ধতরল উপাদান থাকে। এখানে এক ধরনের তরল অর্ধতরল উপাদান থাকে যাকে বলা হয় স্ট্রোমা। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যেমন থাকে ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সটাকে এখানে কি বলা হয়? স্ট্রোমা বলা হয়। পরবর্তীতে আসবে এখানে ঢাক সদৃশ, ঢাকের মতো, ঢাক ডুল, এরকম ঢাকুর মতো এখানে আমরা দেখব অনেকগুলো একক থাকে। এই প্রত্যেকটা একককে বলা হয় থাইলাকয়েড। থাইলাকয়েড। তাহলে ক্লোরোপ্লাস্টের ভিতরে এরকম ঢাক সদৃশ একক থাকে, থাইলাকয়েড, আর সবগুলো একক মিলে তৈরি করে গ্রানা। এক বচনে বলা হয় গ্রানাম। এই থাইলাকয়েড এককগুলো একত্রে মিলে কি তৈরি করে? গ্রানা বা গ্রানাম তৈরি করে। তো তুমি পরবর্তী পয়েন্ট এইভাবে দিলা গ্রানা সম্পর্কে। তারপর হইতেছে পরের যে পয়েন্টটা, এটার ভিতরে অ্যাড করে দিতে পারো, ইনক্লুড করে দিতে পারো, নয়তো পয়েন্ট বেশি হয়ে যাবে। আমরা যে পয়েন্টগুলো পড়তেছি এটা হচ্ছে ভৌত গঠনের মধ্যে। ভৌত গঠন, এখানে আরো থাইলাকয়েড দেখতেছি, এখানে আরো থাইলাকয়েড থাকবে। এই থাইলাকয়েড গুলো একটা আরেকটার সাথে সংযোগ রক্ষা করে এক ধরনের বিশেষ নালীর মাধ্যমে। এই নালীগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। এই থাইলাকয়েড গুলো পরস্পরের সাথে সংযোগ রক্ষা করে এক ধরনের বিশেষ নালীর মাধ্যমে। এই নালীগুলোকে বলা হইতেছে স্ট্রোমা ল্যামেলি। তারপরে দেখব এখানে আমরা দেখব যে থাইলাকয়েডের ভিতরে, আমরা থাইলাকয়েডটাকে যদি আমরা আণুবীক্ষণিক ভাবে আরো ভিতরে দেখতে চাই, তাহলে দেখব যে এর ভিতরে আছে সবৃন্তক বৃত্তাকার বস্তু। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, এদেরকে বলা হয় এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস। ও ফটো সিনথেটিক ইউনিট। এই এটিপি সিনথেসিসের মধ্যে থাকে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট থাকে। এরকম ইউনিট থাকে 300 থেকে 400টি ইউনিট থাকে। এর ভিতরে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এরকম বিভিন্ন ধরনের উপাদান থাকে। এরা মিলে একত্রে একটা একক তৈরি করে যাকে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। আর শেষে বলবা, লাস্ট পয়েন্ট হবে তার ডিএনএ ও রাইবোসোম। রাইবোসোম। এই প্লাস্টিডের ভিতরে, ক্লোরোপ্লাস্টের ভিতরে আমরা দেখব নিজস্ব বৃত্তাকার ডিএনএ অণু থাকবে। ডিএনএটা কেমন? গোলাকার বা বৃত্তাকার, এবং এর ভিতরে তার নিজস্ব রাইবোসোম থাকবে। এগুলো হলো রাইবোসোম অণু। রাইবোসোম অণু। এইভাবে মোটামুটি তার গঠনটা দেওয়ার চেষ্টা করবে, রাইবোসোম অণু। তাহলে এই গঠন ছিল ভৌত গঠন। তোমরা পরবর্তীতে যে গঠনটা দিবে এটা হচ্ছে তার রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের মধ্যে কি থাকবে? এখানে থাকবে প্রোটিন থাকবে, লিপিড থাকবে। প্রোটিন থাকবে, লিপিড থাকবে, আর শুষ্ক ওজনের এই প্লাস্টিডের মধ্যে, ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের মধ্যে 55% পর্যন্ত প্রোটিন থাকে। এছাড়া বিভিন্ন ধরনের লিপিড থাকবে। তো এইগুলো দিয়ে এছাড়া বিভিন্ন আয়ন থাকবে, বিভিন্ন এনজাইম থাকবে, কোএনজাইম থাকবে। এইগুলো দিয়ে এই রাইবোসোম এই প্লাস্টিড অণু গঠিত হয়। তো আমরা এবার একটু জানবো বিভিন্ন রকম ক্লোরোপ্লাস্ট সম্পর্কে।
বিভিন্ন রকমের ক্লোরোপ্লাস্ট। সাধারণত শৈবালের মধ্যে বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। যেমন এক ধরনের শৈবাল রয়েছে, CH ক্ল্যামাইডোমোনাস। এই ক্ল্যামাইডোমোনাসের শৈবালের মধ্যে আমরা দেখব যে এই ক্ল্যামাইডোমোনাস শৈবালের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে এগুলা থাকে তার কেমন কাপ আকৃতির, কাপ সদৃশ। এক ধরনের শৈবাল রয়েছে স্পাইরোগাইরা। এর মধ্যে যে ক্লোরোপ্লাস্ট গুলা থাকে এগুলা থাকে এরকম সর্পিল সারিতে সজ্জিত, সর্পিল আকৃতি থাকে স্পাইরোগাইরার মধ্যে। আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যে শৈবাল রয়েছে ইউলোথ্রিক্স, এর মধ্যে ক্লোরোপ্লাস্ট গুলা থাকবে এরকম আংটি আকৃতির বা ফিটা আকৃতির বা গার্ডেল শেপ। তো তোমরা দেখো বইয়ের মধ্যে এই প্লাস্টিকের 23 পৃষ্ঠাতেই দেখবে এরকম বিভিন্ন রকমের ক্লোরোপ্লাস্ট সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। এছাড়া এক ধরনের শৈবাল রয়েছে ফিতোপেরা, এর মধ্যে থাকে গোলাকৃতির, ওডোগোনিয়াম থাকে জালিকা আকৃতির, এরকম বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট আমরা দেখে থাকব। তো আমরা যে অংশটুকু আজকে পড়ছি, আমাদের সিলেবাসে যে অংশটুকু আজকে আমরা দেখছি, এই সবটুকু এখন এই সময় আমরা আবার স্লাইডে দেখার চেষ্টা করব। যাদের লিখতে অসুবিধা হয়েছে তারা চাইলে এখন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবা। দু একজন হ্যান্ড রাইজ করো, আনমিউট অবস্থায় থাকবা। আমার এই অংশটুকু দেখা যাইতেছে কিনা আমার একটু রেসপন্স করবা, হ্যান্ড রাইজ করো। আর যাদের প্রশ্ন আছে তারাও হ্যান্ড রাইজ করো। আগে আমরা স্লাইডটা দেখে নেই, তারপরে তোমাদের যে প্রশ্ন আছে তাদের উত্তর দিব। আচ্ছা, হ্যান্ড রাইজ করছো মানে কি দেখা যাইতেছে? আচ্ছা, একজন দুজনের আনমিউট করে রাখতেছি। পরশ, NA পরশ। জি স্যার। আমি স্যার আপনি একটু বলো। স্যার আপনি একটু আস্তে আস্তে বলবেন স্যার, বেশি জোরে কথা বললে আমরা তো বুঝতে পারি না। মানে আমার কথা কি বেশি জোরে হয়ে যাইতেছে? জি স্যার। আর স্যার মাঝে মাঝে স্যার বোঝা যায় না স্যার, লেখা বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি স্লাইড গুলো দেখাইতেছি, দেখো স্লাইড গুলো আসে কিনা। ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, আজকে আমরা দেখছি রাইবোসোম থেকে। জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। রাইবোসোম। তো রাইবোসোমের মধ্যে দেখো এখানে কি আছে। রাইবোসোম হচ্ছে এমন একটা কোষীয় অঙ্গাণু যার মধ্যে কোনো আবরণী নেই, এবং আগে বলছিলাম যে এটা সব কোষেই পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয়েছিল সার্বজনীন। কোষের সার্বজনীন অঙ্গাণু। তারপরে আমরা বলছিলাম যে এটার আবিষ্কারক হয়েছে আলবার্ট ক্লড। উনি যকৃৎ কোষকে সেন্ট্রিফিউজ করে এই রাইবোসোম আবিষ্কার করছিলেন। পরবর্তীতে আমরা দেখছি রাইবোসোম কয় রকমের থাকে? 2 রকম থাকে। আদি কোষে আর প্রকৃত কোষে আমরা 2 রকমের রাইবোসোম দেখতেছি। আদি কোষে থাকে 70S আর প্রকৃত কোষে থাকে 80S। এই শব্দটা হবে 80S। তারপর আমরা বলছি এটাকে প্রোটিন তৈরি কারখানা কেন বলা হয়। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখানে আমরা 2 ধরনের সেডিমেন্টেশন সহগ অনুযায়ী বা তলানি সহগ অনুযায়ী আমরা রাইবোসোমকে 2 রকম দেখতেছি। একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। 70S থাকে ব্যাকটেরিয়া সহ অন্যান্য আদি কোষীয় উদ্ভিদে, এবং 80S থাকে উন্নত বা প্রকৃত কোষে। এখানে প্রোটিন সংশ্লেষণ হয়, তার প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা। আর এটা কেমনে হয় দেখো, এই যে উপরে প্রোটিন সংশ্লেষণ হইতেছে, টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসতেছে
এবং এইগুলো যুক্ত হয়ে পরবর্তীতে প্রোটিন তৈরি করতেছে। আর এই কাজগুলো হয় বলে তাকে আমরা বলছি কোষের প্রোটিন ফ্যাক্টরি। তারপরে আমরা পড়ছি প্লাস্টিড সম্পর্কে। আমরা পড়ছি প্লাস্টিড সম্পর্কে। এই প্লাস্টিড বলা হয়েছিল সাইটোপ্লাজমে বর্ণধার সজীব বস্তুই প্লাস্টিড নামে পরিচিত। শব্দটা হবে প্লাস্টিড। এখানে ফ্রন্টে কিছু সমস্যা হয়েছে, প্লাস্টিড হবে। প্লাস্টিড 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিকোপ্লাস্ট। আমরা প্রথম লিকোপ্লাস্ট সম্পর্কে বলছিলাম। এইটার কাজ হইতেছে খাদ্য জমা রাখা। স্টার্চ বা শ্বেতসার জমা থাকলে তাকে আমরা বলি অ্যামাইলোপ্লাস্ট। যদি স্নেহ বা চর্বি জমা থাকে তাকে বলা হয় ইলায়োপ্লাস্ট। আর যদি প্রোটিন জমা থাকে তাকে আমরা বলি এলিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। তারপরে বলছি এখানে বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট সম্পর্কে বলছি। কাপ সদৃশ থাকে ক্ল্যামাইডোমোনাসের মধ্যে। আমরা দেখছি সর্পিল সারিতে থাকে স্পাইরোগাইরাতে। তারকা আকৃতির থাকে জিনমাতে। আংটি আকৃতির থাকে ইউলোথ্রিক্সে। গোলা আকৃতির থাকে ফিতোপোরাতে। আর জালিকা আকৃতির থাকে ওডোগোনিয়ামে। এরকম আমরা বিভিন্ন রকমের প্লাস্টিড সম্পর্কে আমরা জানছি। স্ক্রিনশট জানিও তোমরা খাতার মধ্যে, পরবর্তীতে এগুলো সুন্দর করে এগুলো নোট করবা। তারপর আমরা দেখছি কি আছে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে। ক্লোরোপ্লাস্ট কোষের এমন একটা অঙ্গাণু যাকে আমরা কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা হিসাবে চিনি। এটা কি আবিষ্কার করছেন? বিজ্ঞানী সিম্পার আবিষ্কার করছেন 1883 সালে। এই সবুজ বর্ণের প্লাস্টিড আবিষ্কার করছেন, যার নাম দিচ্ছেন উনি ক্লোরোপ্লাস্ট। এর সংখ্যা আগে বলছি 10 থেকে 40টা পর্যন্ত ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। এবং এটাকে কোষের রান্নাঘর বা সবুজ অনুঘটকের আধার কেন বলা হয়? এটা এমন একটা প্লাস্টিড যা থাকে সবুজ বর্ণের রঞ্জকে রঞ্জিত। এর মধ্যে কি হয়? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে, অর্থাৎ সূর্য থেকে যে শক্তিটা আমরা পাই এটা আমাদের শরীরে আত্মস্থ করতে পারি রাসায়নিক শক্তি রূপে। এখানে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। আমরা জানি শর্করা তৈরি হওয়ার যে প্রসেসগুলো আছে, অচক্রিয় ফসফোরিলেশন, চক্রীয় ফসফোরিলেশন, আমরা সালোক সংশ্লেষণ পড়ার সময় এগুলো পড়ব, এখানেই সংঘটিত হইতেছে। এবং এই ক্যালভিন চক্র, হ্যাসলেক চক্র, এগুলোর জন্য যে প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম দরকার, এগুলো এখানেই তৈরি থাকে, এখানে জমা হয়। তো এই জন্য এদেরকে বলি আমরা শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা। তো প্লাস্টিডের গঠনটা দেখো কেমনে লিখছি। এখানে আমি প্রথম আবরণী সম্পর্কে বলছি। একটা দ্বিস্তরী আবরণীতে সে আবৃত থাকে। এর মধ্যে থাকে কি? স্ট্রোমা থাকে। স্ট্রোমা থাকে এক ধরনের ধাত্র জাতীয় উপাদান, এটাকে আমরা বলতেছি স্ট্রোমা। এর মধ্যে আমরা দেখতেছি অনেকগুলো ডাক সদৃশ বস্তু থাকে যাদেরকে বলা হয় থাইলাকয়েড। এরা একত্রে মিলে তৈরি করে গ্রানা, আর এক বচনে বলছিলাম গ্রানাম। এদের সংযোগকারী নালীকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি বলা হয়। তারপরে আমরা দেখছি এখানে আরো কি থাকে? ফটোসিনথেটিক ইউনিট থাকে, এটিপি সিনথেসিস থাকে। ফটোসিনথেটিক ইউনিট থেকে এটিপি সিনথেসিস থাকে। এদের সংখ্যা থাকে 300 থেকে 400টি থাকে। এর মধ্যে থাকে নিজস্ব রাইবোসোম থাকে 70S প্রকৃতির এবং নিজস্ব ডিএনএ থাকে। আর রাসায়নিক গঠনের মধ্যে কি থাকে? প্রোটিন থাকে, লিপিড থাকে, ডিএনএ থাকে। এইগুলো দিয়ে তার সম্পর্কে তুমি বর্ণনা করো। এই ছিল মোটামুটি গঠন সম্পর্কে। এখন বলো, আমরা আজকে যে পড়াটুকু পড়ছি এটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করো। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করো। আবু তালহা, তোমরা আনমিউট করছি। হ্যাঁ আবু তালহা বলো। হ্যাঁ হ্যাঁ বলো। যে 70 কে ভাগ করলাম, এই যে 50 50 প্লাস 30, এখানে 70 যে না, তাহলে 80 হয়ে গেল। এটা কি ভাগ হইলো? আমি তোমার যোগ করতে বলছি, এটা যোগফল না। বৃদ্ধি করে স্যার ভাগ করছিলাম। এগুলো যোগফল না, বুঝছো? এগুলো হচ্ছে প্রোটিন সংশ্লেষণের একক। বিজ্ঞানীরা পাইছেন এদের গঠন প্রকৃতি হচ্ছে এরকম যে তাদের ভিতর যে অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি, ওই অ্যামিনো অ্যাসিড গুলা হচ্ছে এই প্রকৃতির। কথা বুঝছো? এটা যোগফলের কোনো একক না এটা।
70s ভাগ হলে তাদের ভিতর যে উপ-এককগুলো থাকে 50s টাইপের থাকে আর 30s প্রকৃতির থাকে। কথা বুঝছো? অ্যামিনো অ্যাসিড গুলো জোড়া লাগে এরকম একক তৈরি হয়। আর প্রকৃত অ্যাসিড যেটা আমি যদি যোগ করি 60s আর 40s 100s হয়ে জায়গা যোগ করলে হবে এরকম, কিন্তু এরকম না। তারা যখন পরবর্তীতে বিভেদিত হয়, যখন বিশ্লেষিত হয়, 60s প্রকৃতির বিশ্লেষিত হয় একরকমের, আর 40s প্রকৃতির, তারা এইভাবে বিশ্লেষিত হয়। বুঝাতে পারছি? আবু তালহা বুঝতে পারছো? জি স্যার। আরেকজন হাত তুলে রাখছো, তোমার আনমিউট করছি, বলো 50 হ্যান্ড রেজ করো, এখানে স্ক্রিনে হ্যান্ড রেজ করো। এন এ পলাশ, পরশ, স্যার আমাদের 5030। কুইজটা স্যার আমাদের কুইজটা কবে হবে স্যার? এটা জানানো হবে গ্রুপে, তোমার মেসেজের মাধ্যমে হলেও জানানো হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। না, তোমাদের তো আমরা যতটুকু পড়াই নেই, আগে একটু অংশ পড়াই নেই, কুইজের মতো করে পড়ায় এসে তারপর এর উপর কুইজ হবে। হ্যাঁ, ঠিক নোমান আছে বলো, নোমান বলো, তুমি আনমিউট অবস্থা বলো। স্যার এমআরএনএ এবং টিআরএনএ এর মধ্যে পার্থক্য কি? এমআরএনএ এর কাজ স্যার হ্যাঁ, এমআরএনএ এবং টিআরএনএ এর মধ্যে পার্থক্য কি আমরা যখন স্যার? আরএনএ পড়বো এটা সম্পর্কে ডিটেইলস ভাবে জানবো। এমআরএনএ হচ্ছে সূত্রাকৃতির, আর টিআরএনএ এর মধ্যে ই থাকে, বাহু থাকে, ডি ফাস টি ফাস এরকম ফাস আকৃতির বাহু থাকে, অ্যান্টিকোডন ফাস। এমআরএনএ এর কাজ হইতেছে একটা মেসেজ ধারণ করে, ডিএনএ থেকে একটা মেসেজ তৈরি হয়, এই মেসেজটা সে ধারণ করবে। আর টিআরএনএ এর কাজ হইতেছে সে অ্যামিনো অ্যাসিডটাকে পরিবহন করবে। তুমি মনে হয় পড়ছো এগুলা, যেহেতু পড়ছো, আমরা যখন পরবর্তীতে এটা সম্পর্কে আরো ডিটেলস পড়বো। আমাদের এই অধ্যায়ের কিন্তু দুইটা অংশ, প্রথম হচ্ছে কোষীয় অঙ্গাণু নিয়ে একটা অংশ, আর এটা হচ্ছে বংশগতীয় বস্তু। যখন বংশগতীয় বস্তু পড়বো তখন আমরা আরএনএ সম্পর্কে অনেক ডিটেলস পড়বো, তখন আমরা পার্থক্যগুলো এখানে দেখবো। দুইটা পার্থক্য বলছি। স্যার আরেকটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার স্যার আপনার যে ক্লাসটা এটা কি স্ক্রিন রেকর্ড করা যাবে? না না, রেকর্ড করা যাবে না, তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারবা। দেখো আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া আছে, এগুলো চাইলে কেউ রেকর্ড করতে পারবে না, কিন্তু স্ক্রিনশট আমি যে অংশগুলো বলবো, আমি যেটুকু বলবো এটুকু স্ক্রিনশট নিতে পারবা। জি স্যার। আচ্ছা, স্যার আরেকজন রেকর্ড থাকলে ভালো ছিল, পরে আবার দেখা 5031 যেত। মোবারক হাসান বলো, আনমিউট করছি। স্যার ফটোসিনথেটিক ইউনিট একটু বুঝবেন। ফটোসিনথেটিক ইউনিট এটা হচ্ছে প্লাস্টিকের ভিতরে থাকে, একক থাকে, প্লাস্টিকের ভিতর অনেকগুলা অণু নিয়ে এক একটা একক তৈরি হয়। আমরা যখন সালোক সংশ্লেষণ পড়বো এই ফটোসিনথেটিক ইউনিটটা, ওইখানে অনেক ডিটেলস আছে সালোক সংশ্লেষণের অধ্যায়ে। তুমি আপাতত মনে করো যে অনেকগুলা ক্লোরোফিল অণু মিলে একটা একক তৈরি করে, কথা বুঝছো? যে এখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, এরকম বিভিন্ন রকম ক্লোরোফিল আছে, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো মিলে একটা একক তৈরি করে, ওটাকে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। মোবারক বুঝতে পারছো? জি স্যার। তানভীর বলো, তানভীর হ্যান্ড রেজ করছো, বলো। স্যার আমি তো জানুয়ারি সংস্করণের বইটা কিনছি, আপনি যে পেজের নাম্বার গুলো বলেন ওগুলোর সাথে দেখা যায় কয়েক পেজে পার্থক্য হয়ে যায়। আমি যখন পেজ নাম্বারটা বলবো সাথে সাথে পেজ নাম্বারটা লেখা রাখবা, হয়তোবা দেখা যায় আগে পিছে একটু হবে। তো তুমি জানুয়ারি সংস্করণ কিনছো কেন? তোমাদের বলা হয়েছিল স্যার আমি বইটা একটু আগে কিনছিলাম তো। লেটেস্ট সংস্করণ, তো বইয়ের খুব একটা বেশি দাম না, তুমি কিনা ফেলবা, নাহলে দেখবা আমি যে পেজ বলতেছি সবার দেখবা পেজ মিলবে, তোমার পেজ মিলবে না। তুমি যদি পেজের মধ্যে দাগ না দিয়া থাকো বইয়ের মধ্যে, তুমি লাইব্রেরিতে গেলে বদলাই দিবে, যে বলবে যে স্যার আমার লেটেস্ট বইটা নিতে বলছেন। আজ না হয় একটা বই কিনে নিবা, কারণ সবারই পেজ আমি চাইতেছি এক থাকবার জন্য। কলেজেও যখন আসবা তখন আমি যখন বলবো যে মুখ পেজে দেখবা এটা আছে, তখন দেখবা তোমার পেজ মিলবে না, আর পরবর্তী দেখবা এই বইগুলো তুমি পাবা না, কিন্তু পরবর্তীতে আবার চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু তোমার এডিশন অনুযায়ী কিন্তু বলবো। জি স্যার। হ্যাঁ, আরো বলো, কারো হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো পড়া সম্পর্কে বা অন্য কোনো কথা জানা থাকলে বলো। তোমাদের কিন্তু বলছিলাম সব নোট করার জন্য, আমি যতটুকু পড়তেছি অল্প অল্প করে, কিন্তু দেখবে একটা সময় অনেক অংশ পড়া হয়ে যাবে। যা পড়ানো হইতেছে আজকে, যা পড়ানো হইতেছে এই সবটুকু নোট করবা, খাতার মধ্যে সুন্দর করে গুছাইবা, যে কি প্রশ্নগুলা বলছি, কি প্রশ্নগুলো আলোচনা করছি, এগুলা ভালো করে খাতার মধ্যে গুছাই নিবা, তাহলে দেখবা তোমাদের পরবর্তীতে তোমাদের ধরতে সুবিধা হবে। এবং উপস্থিতি অনেক কম, মাত্র এখন 46 জন দেখতেছি। তোমরা কিন্তু জানো না আমরা কিন্তু কখন প্রেজেন্ট নিব, পরে কিন্তু তোমরা বাদ পড়ে যাবা।
তোমাদের কি বলা হইতেছে কখন স্ক্রিনশট নিতেছি আমরা প্রেজেন্টের জন্য? এমন হতে পারে একদম শেষে যে এখন স্ক্রিনশট নিব। এই জন্য সবাই যতক্ষণ ক্লাস থাকবে সবাই উপস্থিত থাকবা। না আরেকজন? স্যার 3 ক্লাসে কি আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট নেওয়া হবে? হ্যাঁ, প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা করে প্রেজেন্ট নেওয়া হবে, প্রত্যেক ক্লাসে। ও থ্যাংক ইউ। দেখো তোমাদের এই যে এটা দেখাইতেছি, এখানে দেখো প্রত্যেকটা ক্লাসে আলাদা করে প্রেজেন্ট নেওয়ার ব্যবস্থা আছে। তুমি মনে করো না যে প্রথম ক্লাসে তোমার প্রেজেন্ট হইতেছে, অন্য ক্লাসে হবে না, প্রত্যেক ক্লাসে আলাদা করে প্রেজেন্ট নেওয়া হবে। আনোয়ার হোসেন। স্যার বলো বলো, শুনতেছি আনোয়ার, বলো। স্যার একাধিন যদি উপস্থিত থাকতে না পারে তাহলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে। কলেজ এটার উপর ব্যবস্থা নেবে, কর্তৃপক্ষ তোমার বাসায় ফোন দিবে, জানাবে, মনোযোগের সাথে এই জন্য ক্লাসগুলো করবা। আচ্ছা স্যার। অ্যাবসেন্ট থাকা দরকার আচ্ছা, কেন? কারণ তুমি তো এখানে নেটে বসে তুমি যে কোনো জায়গায় করতে পারতেছো ক্লাসটা। তুমি এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেলে ওখানেও তো ক্লাস করতে পারবা। তুমি তোমার একটা সুযোগ এটা। তুমি এই কলেজের যে টাইমটা আছে এটা শুধুমাত্র কলেজের টাইমে ব্যবহার করবা। বলো, আরো কোনো প্রশ্ন থাকলে বলো। তো আমরা কিন্তু সামনের দিন বাকি না স্যার আর কোনো প্রশ্ন নেই। আছে, বাকি অঙ্গাণু যেগুলো আছে আমরা এগুলো সম্পর্কে জানতে থাকবো। হ্যাঁ, হাত তুলে হ্যান্ড রাইজ করছো, আনমিউট করছি, বলো।